আজ এই রাজসভায় আপনাদের সকলের সঙ্গে আলোচনা করে আমি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হতে চাই। আপনারা সকলেই জানেন সিংহল এক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। রাজকুমার মহানামা এখানে নেই। প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে গিয়েছেন। তাই সিংহলের আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা ভীষণই খারাপ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মহারাজ, আমরা কি আজ বিশেষ কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব? আমরা সকলেই জানি যে প্রধানমন্ত্রী মশাই এক লৌহ কঠিন ব্যক্তি ছিলেন। উনি ছিলেন সিংহলের অভিভাবক স্বরূপ। ওনার অনুপস্থিতি আমাদের মনকে চিরকালই বেদনা দেবে। আমি অনেক আলোচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এক অভিনব পদ্ধতির দ্বারা আমরা সিংহলের প্রধানমন্ত্রীর নির্বাচন করব। খনা, মিহির, গণনার কোনো ফলাফল পাওয়া গেল? হ্যাঁ মা, গণনার বেশ কিছু ভালোই ফলাফল পাওয়া গেছে। সত্যি মিহির না থাকলে এভাবে গণনা করাই অসম্ভব ছিল। রানীমা, যতদূর আমি বুঝতে পারছি, উপপ্রধানমন্ত্রী মশাইকে সিংহলের জন্য মঙ্গলজনক হিসেবে প্রমাণ করতে আমার সমস্যা হবে না। দেখো মিহির, এটা কিন্তু দেশের ভবিষ্যৎ বলে কথা, আর এর সাথে কিন্তু তোমারও ভবিষ্যৎ জড়িয়ে আছে। তুমি সম্পূর্ণ নিশ্চিত তো? হ্যাঁ রানীমা, আমি সম্পূর্ণ নিশ্চিত। এই প্রসঙ্গে আমার মধ্যে কোনো দ্বিধা নেই। মিহির, তোমাকে কিন্তু এই গণনার কথা সভাতে সকলের সামনে বলতে হবে, না হলে কিন্তু সিংহলের পক্ষে সমূহ বিপদ। রানীমা, আপনি নিশ্চিত থাকতে পারেন, জয়লাভ আমি করবই। আমি জানি মিহির, তোমার এই ছোট্ট কাঁধে আমি একটা গুরুভার দিয়ে ফেলেছি, কিন্তু কি করবো বলো, আমি যে নিরুপায়। মা, তুমি এত চিন্তা করছো কেন? মিহির তো বলছেই ওর গণনা এবং যুক্তিতে কোনো ত্রুটি নেই। আচ্ছা মিহির, সভাতে সকলের সামনে দাঁড়িয়ে যুক্তি বক্তব্য রাখতে তোমার কোনো সমস্যা হবে না তো? কেন সমস্যা হবে মা? আমি আর মিহির কতবার সভা দেখেছি, সেখানে উপস্থিত থেকেছি। তাছাড়া সবার সব ব্যক্তিদের মিহির চেনে, আর আমি সবার কাছাকাছি কোথাও লুকিয়ে থাকবো। তাছাড়া আমি তো কোনো অযৌক্তিক মিথ্যাচার করব না, সত্যটাই বলবো, তাই আমার কোনো ভয় নেই। মা, আমারও মিহিরের ওপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। ও জয়লাভ করবেই, ওই জানকে প্রধানমন্ত্রী তৈরি করবে। রাজকুমারী আমার উপর এত বিশ্বাস রাখে? না, কিছুতেই পরাজয় স্বীকার করা যাবে না। রাজকুমারীর বিশ্বাস আমাকে রাখতেই হবে। মহারাজ, আপনি এক অভিনব পদ্ধতির কথা বললেন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য, কিন্তু সেই অভিনব উপায়টা কি? আমি মন্ত্রিমণ্ডলের সকলের সঙ্গে আলোচনা করে দেখেছি এবং একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। দেখুন, প্রধানমন্ত্রীর পদের জন্য আমরা দুটি নাম পেয়েছি। একটি আমাদের খাদ্যমন্ত্রী ও আরেকটি আমাদের উপপ্রধানমন্ত্রী জয়দ্রথ। মহারাজ, তো এদের মধ্যে থেকে প্রধানমন্ত্রী কে হবেন সেটা কিভাবে নির্ধারিত হবে? যতবার সিংহল বিপদের সম্মুখীন হয়েছে ততবার আমরা লড়াই করার চেষ্টা করেছি, উন্নতির দিকে সিংহলকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তাই আমি চাই যে খাদ্যমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীর মধ্যে একটি তর্ক সভা আয়োজিত হোক। যিনি যুক্তিতে জিতবেন তিনি। কিন্তু মহারাজ, এইভাবে কি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া সম্ভব? কেন নয়? যে বিতর্ক যুদ্ধে একে অপরকে পরাস্ত করতে পারবে সেই
প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত হবে। ঠিক আছে, রাজার আদেশ শিরোধার্য। মন্ত্রীমশাই, তাহলে আপনি শুরু করুন। আপনার কি উপপ্রধান মন্ত্রীমশাই সম্পর্কে কোনো বক্তব্য আছে? ব্যক্তিগতভাবে উপপ্রধানমন্ত্রী মশাই সম্পর্কে আমার কোনো ক্ষোভ নেই, কিন্তু তার কর্মপদ্ধতি নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। আপনার বক্তব্য একটু স্পষ্ট করে বলুন। দেখুন মহারাজ, উপপ্রধানমন্ত্রী মশাই প্রতিরক্ষার দায়িত্ব পালন করেন, কিন্তু ওনার সময় সিংহলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যতই ধ্বংসপ্রায়। রাজকুমারী খনা অপহৃত হয়েছিল। ভাবতেও অবাক লাগে যে উপপ্রধানমন্ত্রী মশাই রাজকুমারী খনাকেও বাঁচাতে ব্যর্থ হয়েছিলেন। যে রাজকুমারী খনার প্রতিরক্ষা দিতে পারেনি, সে দেশের প্রতিরক্ষা সামলাবে কি করে? জয়দ্রথ, তোমার কি এ বিষয়ে কোনো বক্তব্য আছে? এই মুহূর্তে নয় মহারাজ, আগে আমি ওনার সমস্ত বক্তব্যটা শুনতে চাই। ঠিক আছে, তাহলে আগে আপনিই বলুন। হ্যাঁ, আমার বক্তব্য তো আমি রাখবই মহারাজ, কিন্তু তার আগে উপপ্রধানমন্ত্রী মশাইকে জানাতেই হবে যে উনি কেন ব্যর্থ হলেন। এই প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। সে সময় প্রাসাদে আমি যেমন ছিলাম তেমনি আপনিও তো ছিলেন। তাহলে একজন দায়িত্বশীল মন্ত্রী হওয়া সত্ত্বেও খনার অপহরণের সময় আপনি কিছু করেননি কেন? নাকি খাদ্য মন্ত্রক ছাড়া অন্য কোনো বিষয়ে আপনি হস্তক্ষেপ করতে চান না? আমার কথা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আমি যদি ওই পদে থাকতাম তাহলে কাউকে কখনো রাজকুমারীর কেশমাত্র স্পর্শ করতে দিতাম না। যদিও বা জলদস্যুরা দুঃসাহস দেখাতো, আমি সিংহল তছনছ করে তাদের খুঁজে বার করতাম এবং স্বহস্তে তাদের প্রত্যেকের প্রাণ কেড়ে নিতাম। তাই কেন জানতে পারি কি? কারণ রাজকুমারীকে স্পর্শ করার ধৃষ্টতা যারা দেখায় তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা সিংহলের অপমান, এটা এই রাজবংশের অপমান। তাই আমি নিজে দেশের বিভিন্ন প্রান্তে সৈন্য প্রয়োগ করে তাদের মেরে ফেলতাম। এটাই হতো আমার উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। জয়দ্রথ, তোমার কি কোনো বক্তব্য নেই? হ্যাঁ মহারাজ, খাদ্যমন্ত্রী মশাইয়ের দেশপ্রেম এবং আনুগত্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তবু কথা বলতে বাধ্য হচ্ছি যে উনি যা বলছেন যদি সেই মতো সিদ্ধান্ত নেওয়া হতো তাহলে সেটা হতো সিংহলের সবচেয়ে বড় মূর্খের কাজ। এসব আপনি কি বলছেন উপপ্রধানমন্ত্রী মশাই? আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটু বিশদে বলতে চাই, যদি আপনারা অনুমতি করেন। অনুমতি দেওয়া হলো, বলো কি বলতে চাও। মহারাজ, খাদ্যমন্ত্রী মশাই বলছেন যে জলদস্যুদের সন্ধানে সারা দেশে উনি সৈন্য প্রেরণ করতেন। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। যদি সেই সময়ে সৈন্য প্রেরণ করা হতো তাহলে এত বিশাল সংখ্যক সৈন্য পাঠাতে হতো যে তার কোনো অর্থই হয় না। তার চেয়ে গুপ্তচর নিয়োগ করাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচায়ক। কেন এ কথা বলছেন? গুপ্তচর নিয়োগ করা হলে জলদস্যুরা আগে থেকে কোনোভাবেই প্রস্তুত থাকতে পারবে না এবং গুপ্তচররা সমস্ত সংবাদ গোপন রেখে এই কাজ করে যেতে সক্ষম। আর দ্বিতীয় কোনো বক্তব্য আছে? হ্যাঁ মহারাজ, খাদ্যমন্ত্রী মশাই বললেন উনি জলদস্যুদের স্বহস্তে প্রাণ কেড়ে নিতেন। আমার মনে হয় এর কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ কোনো বিপদকে দূরে সরাতে গেলে তার মূল কারণকে চিহ্নিত করতে হয়। এক্ষেত্রে জলদস্যু সর্দারকে চিহ্নিত করে যদি হত্যা করা যায় তাহলে জলদস্যু সমস্যা নিজে থেকেই বিলুপ্ত হবে বলে আমার বিশ্বাস। এ তো হাস্যকর যুক্তি মহারাজ। না, কখনোই তা নয়। সমস্যার গোড়ায় যদি আঘাত করা হয় তাহলে সমস্যা নিজে থেকেই বিলুপ্ত হতে বাধ্য। আর তাছাড়া সমস্ত জলদস্যুকে হত্যা করতে গিয়ে অতিরিক্ত সৈন্য নিয়োগ করা নিরর্থক এবং হত্যা লীলাও তো কোনোভাবেই কাম্য নয়। তাই যেখানে একজন জলদস্যুকে হত্যা করলেই সমস্যার সমাধান করা যায় সেখানে এতগুলো জলদস্যুকে নিধন করার তো কোনো প্রয়োজন নেই। তাহলে কি এভাবেই প্রধানমন্ত্রী নির্বাচন সম্পন্ন হবে মহারাজ? হ্যাঁ মহারাজ, আমারও একই বক্তব্য ছিল। সিংহলের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই তো জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করেই নেওয়া হয়। তাহলে এই বিতর্ক সভার মূল্য কি? তার মানে আপনি কি বলতে চান? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই বানপ্রস্থে চলে গেলেন জ্যোতিষশাস্ত্রের গণনার জন্যই।
তাই এ অত্যন্ত অপমান মহারাজ। এ শুধু আমার অপমান নয়, জ্যোতিষ শাস্ত্রের অপমান। আমাকে মার্জনা করবেন, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমার বক্তব্য হলো যে আপনার গণনার উপরও তো প্রশ্ন উঠতে পারে। তাই আজ এখানে আমি বিতর্কে জয়লাভ করলেও আমি চাই আমার জন্মকুণ্ডলী একবার জ্যোতিষবিদ গণনা করুক এবং তারপর রাজপুরোহিত মশাইয়ের পুত্র এবং আচার্যদেবের শিষ্য মিহিরও গণনা করুক। জয়দ্রথ, মিহির কি এখন প্রাসাদেই আছে? হ্যাঁ মহারাজ। কে আছো? মিহিরকে এখানে নিয়ে এসো। দেবী জাহ্নবী, শুনলাম রাজসভায় পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে আলোচনা চলছে। আমি মন থেকে চাই জয়দ্রথই প্রধানমন্ত্রী হোক। সেই জন্যই পুজো দিয়েছিলাম, আর তাই আরতির থালা নিয়ে আপনার কাছে এলাম। বাহ, সে তো খুব ভালো কথা। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জয়দ্রথের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে নিশ্চিত। আমি কই না তো। আপনি অস্বীকার করলে কি হবে? আপনার কণ্ঠস্বর শুনে তাই তো মনে হচ্ছে। তো রাজজ্যোতিষী মশাই জয়দ্রথের জন্মকুণ্ডলী গণনা করে কিছু বললেন আপনাকে? এইসব আপনি কি বলছেন দেবী জাহ্নবী? উনি কেন আমাকে এসব কথা বলবেন? আমি তো এই প্রাসাদের অতিথি মাত্র। না, উনি যদি গণনা করে কিছু পান সেটা হয়তো আপনাকে বলেছে, জানিয়েছে। আপনি ভুল করছেন, ওনার সাথে আমার সেভাবে কথাই হয় না। কথাই হয় না আপনাদের? সত্যি তাই? দেবী জাহ্নবী, জানেন তো এই প্রাসাদের দাসীরা আলোচনা করছে কে নাকি জ্যোতিষবিদ্যায় খুব পারদর্শী হয়ে উঠেছে। তাই বুঝি? তো এই প্রাসাদে নতুন জ্যোতিষী কে? খনা যে জ্যোতিষবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে সেটা আপনি সত্যিই জানেন না? দেবী গোদাবরী, আপনি যদি একটু মেধা প্রয়োগ করে কথাটা বলতেন না, তাহলে আপনি নিজেই বুঝতে পারতেন যে জ্যোতিষ শাস্ত্র গণিত শাস্ত্রের এমন বিশেষ একটা শাস্ত্র যেটা নিজে থেকে অর্জন করা যায় না। সেটা তো আমারও প্রশ্ন দেবী জাহ্নবী। খনা কিভাবে জ্যোতিষ শাস্ত্রকে ব্যবহার করছে? আপনি এই যে ব্যবহার কথাটা বললেন না, জানেন এই জ্যোতিষ শাস্ত্র, জ্যোতিষ বিদ্যা এ প্রাসাদে ব্যবহার করা হচ্ছেই না। যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ষড়যন্ত্র শাস্ত্র। কথাটা কি আপনি আমার উদ্দেশ্যে বললেন? না 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 না, ছি 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 ছি, আপনি এ প্রাসাদে সম্মানীয় অতিথি। আপনার উদ্দেশ্যে এমন কথা আমি বলতে পারি কখনো? আমি তাহলে আসি দেবী জাহ্নবী। অত্যন্ত সুচারুভাবে নিজের খেলাটা খেলছেন দেবী জাহ্নবী, কিন্তু প্রশ্ন হলো আপনার আসল চাল কি সেটা এখনো বুঝতে পারছি না। এবার আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি মহারাজ। আমার মেধা এবং কর্মগুণেই রাজ জ্যোতিষী হিসাবে আমাকে নির্বাচন করা হয়েছিল। এখন এই বালকের কাছে আমাকে আমার মেধা এবং আমার গণনার সম্পর্কে পরীক্ষা দিতে হবে। এ অত্যন্ত অপমানজনক। এটা মেনে নেওয়া অসম্ভব মহারাজ। ছি ছি, এভাবে কেন ভাবছেন? আপনার যোগ্যতা
প্রশ্নাতীত। মিহির আমাদের প্রিয় ভাজন। ও যদি আপনার কাজে যোগ দিতে পারে তাহলে ওর একটা নতুন অভিজ্ঞতা হবে এবং অনেক কিছু শিখতেও পারবে। একদম ঠিক। মিহিরকে দিয়ে আপনাকে অপমান করানোর কোনো আমাদের উদ্দেশ্যই নেই। কি বলেন আপনারা? এমনিতেই মিহির বুদ্ধিমান বালক। রাজকুমারীর পরীক্ষার সময় দেখেছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর ওর জানা। তাই আমার ধারণা এই সুযোগ পেলে ওর ভালোই হবে। ঠিক আছে, দেখছি অনেক বিতর্কের মধ্য দিয়ে সমাধান সূত্র বার করার চেষ্টা করা হচ্ছে। তাই আমি মিহিরকে কিছু প্রশ্ন করতে চাই জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধীয়। দেখি তাতে যদি আমার কোনো গণনার সমাধান হয়। কিসের দুশ্চিন্তা করছো ঐশিকা? দেখবে এবার থেকে যা ঘটবে সব মঙ্গলের জন্যই ঘটবে। না রে গৌরকি, আসলে জীবনে এই প্রথমবার কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি তো, সে কারণেই দুশ্চিন্তা। কেন দুশ্চিন্তা করছো ঐশিকা? আজকে তুমি যে পদক্ষেপটা নিচ্ছ সেটা তো সকলের মঙ্গলের জন্য। দেখবে ঈশ্বর তোমার সহায় হবেন। কিন্তু এর আগেও তো বহু মানুষ এই প্রাসাদে সকলের মঙ্গল কামনা করেছে। সকলের মনস্কামনা কি পূর্ণ হয়েছে? আমার দুশ্চিন্তা সেখানে, যদি আমি এবার পরাস্ত হই। না না ঐশিকা, তুমি কিছুতেই পরাস্ত হবে না। কারণ সবচেয়ে বড় কথা, এই পুরো ব্যাপারটাতে আমাদের খনা একটা উজ্জীবিত ভূমিকা নিয়েছে। খনা নিজে থেকে জয়দ্রথের জন্মকুণ্ডলী গণনা করেছে, আর সে কারণে এটা সম্ভব হয়েছে গৌরকি। সেজন্যই তো বলছি, তুমি আর অত চিন্তা করো না। দেখবে আমার খনা কিছুতেই ব্যর্থ হবে না। বরং ঐশিকা, তুমি না এই সময় ওর পাশে থেকো, কারণ ওর তোমাকে বড় বেশি প্রয়োজন। খারাপ লাগে কি জানিস গৌরকি? জীবনে এই প্রথমবার জয়দ্রথের জন্মকুণ্ডলী গণনা করা হলো, আর সে গণনা করলো খনা। কিন্তু সকলে কি তার মূল্য দেবে? বরং সকলে প্রশ্ন তুলবে, নারী হয়ে ও কেনই গণনা করলো।